ফারা নিজে থেকে শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসল। হঠাৎই ফারাকে ঠাস করে বেডের উপর ফেলে ফারার উপর উঠে যায়। ফারাকে সিচুয়েশনটুকু বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করল, ভালোবাসি আমার ফাড়া পাখি। মায়েরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদুস্বরে বলে, পুরো বডিতেই দিবে নাকি? মায়েরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে। নিন দিয়ে দিন, আমি না আপনার বউ হই। মায়েরার কথা ইরফান ঠোঁট বাঁকায়। মায়েরার ডান পা তার ডান পায়ের উড়ুর উপর টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়? ইরফানের কথায় মায়েরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মায়েরার দু পায়ের চুড়ি পায়জামা উপর দিকে তুলে দেয়। হঠাৎই মায়েরার এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতের একটি কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়েরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরে ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মায়েরার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছু বলল না। মায়েরার পায়ের দাগের জায়গাটায় বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছিল অ্যান্ড কবে? মায়েরা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, তো ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার পানে। মায়েরা জিজ্ঞেস করতে ইচ্ছে করল কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করল না। সে বলে, এসব বাদ দিন, এটা তো অনেক আগের, সেই কবেই ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়েরার পায়ের দিকে তাকায়। মায়েরার পা উঠিয়ে ক্ষত স্থানটায় ঠোঁট চেপে রাখে। মায়েরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়েরার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই হ্যাভ ফেইলড। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়েরা ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসলো, কিছু বলল না। মায়রার পায়ে মেহেদি দেয়ায় মনোযোগী হলো। মায়রার পায়ে সাইড থেকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখলেও মায়রা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভ্রু কুচকালো। সে মায়রার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে আর মায়রা তার পায়ে কি দেখছে। সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটুর নিচু পর্যন্ত গুটিয়ে রেখেছিল আর নামানো হয়নি। ইরফান কিছু একটা বুঝল বোধহয়। হাতের মেহেদি টেবিলের উপর রেখে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়েছেন? ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সবকিছু রেখে হাজবেন্ডের পায়ের দিকে নজর গেল, ওয়াই? মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতুক স্বরে বলে। ও আই সি। মায়রা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা দুপায়ে কালো কিচকিচে লোম মায়রার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মায়রার হাতের দিকে তাকালো। মেয়েটা দু হাত মেলে রেখেছে। ইরফানের হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মায়রাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মায়রা চোখ বড় বড় করে বলে, আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, আরো অনেক কিছু খুলবো। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বা হাতে মায়রাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদুরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায়, মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফান হাতের মেহেদি মায়রার গলার দিকে এগিয়ে নেয়। মায়রা মোচড়ামুচড়ি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দিবেন নাকি?
ইরফান বিরক্তি চোখে তাকায় মায়েরার দিকে। এভাবে নড়াচড়া করলে দেয়া যায়? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। আমি আর কোথাও দিব না। ইরফান বাঁ হাতে মায়েরার মাথা বুকে চেপে রাখে, মৃদুস্বরে বলে। 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্টেন্ট কাজ করব। মায়েরা চুপ থাকলো। ইরফানের ওপর বিরক্তও হলো। মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার গলার নিচ বরাবর কিছু আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি, এরপর হাতের মেহেদি রেখে দেয়। মায়েরাকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড় করায়। এরপর পেছন থেকে মায়েরাকে দু হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়েরার মাথায় থুতনি রাখে। মায়েরা মোচড়ামুচড়ি করে বলে। অসভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মায়েরার কথায় পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়েরার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে। এটা কি বলো তো? মায়েরা আয়নায় তাকালে নিচের দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে। আমার ওড়না। ইরফান করা ধমক দেয় একটা। শারাপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান রেগে বলে। ফালতু টপিকে বাচ্চামি করলে থাপ্পড় খাবে, স্টুপিড। মায়েরা রাগ হলো। সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এখনো গেল না এসব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদুস্বরে বলে। আয়নায় তাকাও। মায়েরা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে। একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মায়েরা দেখবে না। ইরফান ভ্রু কুঁচকে বলে। কিছু বলছি আমি। মায়েরা তবুও একটু নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়। উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মায়েরার কপালে হাত রেখে মাথা উঁচু করল। মায়েরা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হয় না, আবারও একটা ধমক দেয়। চোখ খোলো, স্টুপিড। মায়ের এবার দু হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়, রেগে বলে। আপনি আসলেই খুব খারাপ, ভালো করে কথাই বলতে পারেন না। সারা দিন শুধু বকতে পারলেই আপনার যত শান্তি, অসহ্য। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে বেডের উপরে গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বেডের এক কোণায় শুতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে মায়েরার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। বেশ জোরে দিয়েছে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ব্যথায় চোখে পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা মাথা নিচু করে নেয়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়েরাকে তার কোলে বসে ক্ষতস্থানটায় গাঢ় চুমু আঁকে। মায়েরা নাক টানে। ইরফান মায়েরার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে। লাভ বাইট দিয়েছি, কাঁদছো কেন? মায়েরা কিছু বলল না। ইরফান বুঝলো মেয়েটি ভালোই জেদি আছে। মায়েরাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরা অন করে মায়েরার গলায় আঁকা অক্ষরের পিক তোলে কয়েকটা, আর চোখে মায়েরার দিকে তাকালো। মায়েরার চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়। কি যে এটুকু মেয়ের, তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মায়েরার গালে দুটো চুমু এঁকে বলে। চোখ খোলো, বার্ড ফ্লাওয়ার। মায়েরা চোখ খুলল না। ইরফান হতাশ হয়, মৃদুস্বরে বলে। আচ্ছা বাবা, সরি। মায়েরা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে। হ্যাঁ, এখন তো আমি বাবাই। ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটা তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে নিয়ে মায়েরার সামনে তার ফোনটা ধরে। মায়েরা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে। এত জেদ করছো কেন? মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে। আপনি না স্বামী, বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মায়েরা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে। ওকে, হজম করছি। এরপর মায়েরাকে তার দিকে ফিরিয়ে মায়েরার গলার দিকে হাত বাড়ায় আর বলে। আর এটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমার। মায়েরা দ্রুত ইরফানের হাত আটকে বলে। না না না, এমন করছেন কেন? আমি দেখব। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে 3টি শব্দ আঁকা, IMM। মায়েরা বুঝলো না এর অর্থ। ইরফান মায়েরার পেছনে দাঁড়ালে মায়েরা উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে। তো এটার মানে কি? ইরফান মায়েরার গলায় হাত দিয়ে বলে। ইরফান অ্যান্ড মায়েরা পরীর মাঝে লিটল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মায়েরার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মায়েরাকে দু হাতে জড়িয়ে নিয়ে মায়েরার মাথায় চুমু আঁকে। মায়েরা হঠাৎই বলে। মোটেও না। ইরফান অ্যান্ড মাইরার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদু স্বরে বলে। বার্ড ফ্লাওয়ার নিজেই তো লিটল গার্ল।
মায়েরা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখলো। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে কতজন বাচ্চার মা হয়ে যায়? আমি তো তাদের চেয়ে আরো 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। গম্ভীর গলায় বলে, মায়রা নো, ইউ আর এ লিটল গার্ল। ইরফানকে ছেড়ে বলে। আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে ওঠে। হোয়াট? মায়রা কথাটা বলি এক দৌড়ে বেডের ওপরে উঠে বসে। এরপর ইরফানের দিকে চেয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। কথাটা বলি উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়রা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মায়রাকে ডিস্টার্ব করে, আর তাই মায়রা তাকে বিয়ের কথা জানিয়ে দিল। আবার তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখল। সে কি আসলেই বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়েরা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। সদ্য ফারার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারা শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা হলো ঘুমিয়েছে। আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের এক লুঙ্গি। ফারাকে এত করে বলল ফায়েজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়? এখন সেই লুঙ্গি পরে গ্রামে যাবে কী করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলা খুলে রাখা শার্টটি আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়, গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহরে থেকে গ্রামে যাবে? কিচ্ছু করার নেই। সকালে ওঠে সবাই তাকে না পেলে কি ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কীভাবে? এখনই যেতে হবে। এগিয়ে এসে ফারার পাশে বসলো। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। শুধু ভেবে পায় না এমন ধানি লঙ্কা মেয়ের এত লজ্জা কোথা থেকে আসে। মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারেনি। কথা বলাতে দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদুস্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। বেলকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়? ভাবতেই শব্দ করে বলে ওঠে। আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করল শ্বশুর বাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে বেলকনির উপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট ঢিল হলে দ্রুত বা হাতে লুঙ্গি শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি, তোর কাজ আমাদের ইজ্জত ঢাকা। তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না ভাব, এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরবো। তবুও খুলি যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফায়েজদের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ও নি। শুদ্ধ দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুরের বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি। ছ্যাঃ, এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দিবে, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে। এটা কেউ দেখে নিলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুরবাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিয়ে এক টান দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রং বেরঙের সাজিয়ে তোলা হয়েছে। পুরো বাড়ির চারপাশে ঝলমলে রঙিন লাইটিং। ব্যালকনি, জানালা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত সব ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের উপরে বসে আছে, দুহাত আড়াআড়ি বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মায়রাকে দেখেনি। মায়ের অস্তিত্বই যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এই পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিলে একটা লাথি বসায়। টি টেবিল ছিটকে কয়েক পা দূরে সরে যায়। তখনই তারেক নেওয়াজ ইরফানের রুমে আসে। ইরফানের কাছে অবাক হয়, কি হয়েছে এই ছেলের? রেডিও তো হয়নি। এগিয়ে এসে জিজ্ঞেস করে। ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো। রেগে বলে, এইসব ফালতু বিয়ে আমি করব না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে। অবাক হয়ে বলে। ইরফান রেগে বলে, আবার মানে করছো? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল। তারেক নেওয়াজ খুক খুক করে কেসে উঠল।
ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এটা তার ছেলে কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করলে তো তার আবার ভাত বন্ধ হয়ে যায়। কিন্তু সে যে তার ছেলেকে চিনতে পারছে না। মায়রার হাওয়া লেগে এমন হয়েছে। কিন্তু মায়রা তো যথেষ্ট লজ্জাবতী মেয়ে। তার ছেলের এই রূপ কোন গুহায় লুকিয়ে ছিল? তারেক নেওয়াজকে চোখ দেখে ইরফান আবারও রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দেবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকায়। অটোমেটিক তার হাত বুকে চলে যায়। থেমে থেমে বলে, ইরফান তার বাবার কথা বুঝলো না। বাইরে যেতে যেতে বলে, ওকে, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বউকে। বাট তুমি প্রিপারেশন নাও। নেক্সট 1 মান্থ তুমি তোমার বউ ছাড়া থাকছো। ইটস ফাইনাল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে ছেলে প্রস্থান দেখলেন। মায়েরা সকাল সকাল তার কাছে আবদার করেছিল সে পার্লারে গিয়ে সাজবে। তারেক নেওয়াজ বলেছিল বাড়িতে আসতে বলে দিয়েছে মেকআপ আর্টিস্টদের, কিন্তু মায়েরা মানেনি। সে আবদার করেছে পার্লারে গিয়েই সাজবে। ওখানে ফারাও আসবে, দুজনে একসাথে সাজবে। বাচ্চা মেয়ে বাবার কাছে আবদার করেছে, সে বাবা হয়ে কি করে মেরোটুকু আবদার ফেরাবে? ইরফান ঘুমিয়েছিল, কিন্তু এখন তার বউহারা হতে হচ্ছে। এই ছেলের জন্য কবে না জানি বুড়ো বয়সে তার বউকে একেবারে হারিয়ে ফেলতে হয়। বিড়বিড় করে ইরফান আবারও পুরো বাড়িতে মায়রাকে খুঁজেছে, কিন্তু পায়নি, কাউকেই পাচ্ছিল না। সবশেষে রাতুলকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে জানায় মায়রা সহ তাদের সব কাজিনরা পার্লারে গিয়েছে, তবে সে ঠিকানা জানে না। ইরফান আবারও তার বাবার কাছে আসে। তারেক নেওয়াজ তার ছেলেকে দেখে কেমন ভীত চোখে তাকায়। মনে হচ্ছে তার জীবনে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তার ছেলে। ইরফান কিছু জিজ্ঞাসা করার আগে তারেক নেওয়াজ দ্রুত বলে ওঠে। ইরফান ছোট করে বলে, ওকে। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ অসহায় চোখে দেখল তার ছেলে বউ পাগল হওয়ায় তার খুশি হওয়া উচিত, নাকি তাকে সেকেন্ডে সেকেন্ডে আতঙ্কে ফেলছে। এর জন্য তার মারাত্মক কষ্টে জর্জরিত হয়ে শোক পালন করা উচিত। এসব ভেবে ভদ্রলোক চরম হতাশার শ্বাস ফেললেন। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দেখে বাড়িতে থাকা মেহমান সহ সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের আগে বর বাড়ি থেকে সিভিল ড্রেসে কোথায় বেরিয়ে যাচ্ছে? রাতুল এগিয়ে এসে বলে। ইরফান পায়ের গতি না থামিয়ে বরং বাড়িয়ে বলে, বিয়ে ক্যান্সেল। ইরফানের কথাটায় বিনা মেঘে বজ্রপাত পড়ল যেন। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, এসব কি বলছো বাবা? সব আয়োজন শেষ আর তুমি বলছো বিয়ে করবে না? ইরফান তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তোমার হাজবেন্ড আমার বউকে লুকিয়ে রেখে এসেছে। আমি ওকে আনতে যাচ্ছি। আর এসব অ্যারেঞ্জ করার জন্য আফসোস হলে তুমি আর বাবা আরেকবার বিয়ে করে নাও। কথাটা বলে ইরফান আর এক সেকেন্ডও দাঁড়ায় না, বাড়ি থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের পাশে তারেক নেওয়াজ এসে দাঁড়িয়েছিল। ছেলের কথা শুনে ভদ্রলোক কাশতে কাশতে সোফায় বসে পড়েছে। রুমা নেওয়াজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাতুল মাথা চুলকায়। ছেলের দ্বিতীয়বার বিয়ে করতে মন চাইছে না বলে কি সুন্দর করে বাবা মাকে বিয়ে করার অফার করলো। কত ভালো ছেলে, কতই না দয়ালু ছেলে। কথাগুলো এক সাইডের দিকে হয়ে গেছে, যার ফলে বাইরের কেউ শুনতে পায়নি। নয়তো আজ এত মেহমানের সামনে রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজের কি হতো? তারেক নেওয়াজ হতাশ। রুমা নেওয়াজ নিজ স্বামীর পানে চাইলে তারেক নেওয়াজ বলে। রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় নিজ স্বামীর পানে। রাতুল শব্দ করে হেসে ওঠে, এগিয়ে এসে বলে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে। রাতুল এক দৌড়ে পগার পার। রুমা নেওয়াজ কি বলবেন বুঝলেন না। তার ছেলেটা এভাবে কথা বলে কবে থেকে? ভাবনা রেখে তারেক নেওয়াজের দিকে চেয়ে বলে, তুমি বিয়ের আগে নিশ্চয়ই একটার পর একটা রিলেশন করেছিলে, তখন এসব নির্লজ্জপনা করেছো। সেই সব আমার ছেলের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠেছে। এই সবের মাসুল আমি তুলব, শুধু বিয়েটা একবার মিটুক। কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। তারেক নেওয়াজ ছোট ছোট চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার জীবনে কোন ঝড় এলো রে বাবা! এর চেয়ে তার ছেলে বউহীনাই তো ভালো ছিল। তারেক নেওয়াজের এক চাচাতো ভাই এসে তার পাশে বসলে তারেক নেওয়াজ নিজেকে সামলে নেয়। আর কি কি বাকি রেখেছে তার বজ্জাত ছেলে, সেসব ভেবেই তার ঘাম ছুটছে। তারেক নেওয়াজের বলা ঠিকানায় এসে ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে গেলে দেখল মায়রা, ফারহা সহ আরও তার ফারহার কাজিনরা বেরিয়ে আসছে। ইরফান থেমে যায়, তার দৃষ্টি মায়রার পানে।
মায়রার পরনে কালো শাড়ি আর উপরে জড়ি, স্টোন আর এমব্রয়ডারির কাজ। গতকাল ইরফান নিজে মায়রার জন্য এই শাড়িটি কিনে এনেছিল। সে যতটা ভেবেছিল মায়রাকে তার ভাবনার কল্প রানীর চেয়েও বেশি সুন্দর লাগছে। ইরফান কেমন স্থির চোখে মায়রার পানে চেয়ে আছে, যেন এই দিনেই জলজ্যান্ত এক নিখুঁত চাঁদ জমিনের বুকে একটু একটু করে পা ফেলছে। মাথায় কালো স্টোনের হিজাব বাঁধা, দু হাতে ভর্তি কালো চুড়ি, মুখে অত্যাধিক প্রসাধনীর ছোঁয়া। ইরফান ঠোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শার্টের দুটো বোতাম খুলল। দৃষ্টি মায়রার পানে। মায়রা বেশ কসরত করে সিঁড়ি বেয়ে নেমেছে। ইরফানকে দেখে সেসহ ফারা আর তাদের কাজিনরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান আর শুদ্ধরও বিয়ে পড়ানো হবে এক জায়গায়, আর এর জন্য তারেক নেওয়াজ আর ফারার বাবা আলোচনা করে একটি রিসেপশন বুক করে, যেখানে ইরফান শুদ্ধ একসাথে যাওয়ার কথা। আর মায়রা যেহেতু ফারার সাথে আছে, তাদের পার্লারের এখান থেকে একসাথেই যাওয়ার প্ল্যান। কিন্তু ইরফানকে তাও আবার একদম সাদামাটাভাবে দেখে মায়রার একটু হজম হলো না। বিস্ময় নিয়ে চোখ ছোট ছোট করে হেঁটে এসে দাঁড়ায় ইরফানের সামনে। অবাক হয়ে বলে, আপনি এখানে কেন? আর আপনার শেরওয়ানি কোথায়? ইরফান মায়রার দিকেই চেয়ে আছে। তার গ্র্যান্ডমা মায়রাকে একটা ছোট্ট নাকফুল দিয়েছিল। মায়রার নাকে আজ সেই নাকফুল নেই, বরং ওই নাকফুলের জায়গায় গোল রিংয়ের মতো, যেটাকে নথ বলে। কপালে আছে এসে ঠেকেছে টিকলি। মায়রা এর আগেও সেজেছে, তবে এভাবে নয়। ইরফান মায়রাকে এর আগে লেহেঙ্গা কিনে দিয়েছিল, কিন্তু শাড়িতে কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে। ইরফান আবারও ঢোক গিলে। মায়রা ইরফানকে চুপ থাকতে দেখে দু হাতে ইরফানের হাত ধরে ঝাঁকিয়ে বলে, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? ইরফান মায়রার দিকে চেয়ে ডান হাত তুলে তার বুকের বাঁ পাশে দেখিয়ে ছোট করে বলে। এখানে পেইন হচ্ছে। ইরফান এমনভাবে কথাটা বলল, মায়রার মনে হচ্ছে ইরফান বুক ব্যথায় কথাই বলতে পারছে না। ভীষণ বিচলিত হয়ে সেও ইরফানের বুকে হাত রেখে বালিশের মতন করে চিন্তিত কণ্ঠে বলে, শিশরাজ, কি হয়েছে আপনার? চলুন ডক্টরের কাছে যাই, পরে বিয়ে করা যাবে। ইরফান মায়রার চিন্তিত মুখ পানে দৃষ্টি রেখে বলে। আমার মেডিসিন আছে। মায়রা বিচলিত হয়ে বলে। তাহলে দ্রুত মেডিসিন খেয়ে নিন। ইরফান ছোট করে বলে, খাবো, তোমাকে আসতে হবে। মায়রা কথা বাড়ালো না। এমনিতে ইরফানের সেই নাক দিয়ে রক্ত পড়ার দৃশ্য মায়রা এখনও ভুলতে পারে না। মনে হলেই তার শরীরে কেমন কাটা দেয়। ইরফান না বললেও সে ইরফানের সাথে যেত। পিছু ফিরে ফারাদের বলার জন্য যেতে চাইলে ইরফান মায়রার হাত টেনে তার গাড়ির দিকে যায়। মায়রা দ্রুত বলে ওঠে, আরে আরে, 2 মিনিট দাঁড়ান, আমি ওদের বলে আসি। ইরফান শুনল না। মায়রা পিছু ফিরে গলা ছড়িয়ে বলে, আপু তোমরা চলে যাও, আমি ওনার সাথে যাচ্ছি। কথাটুকু বলার মাঝে ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আবার সাথে সাথে নিজের মুখ চেপে ধরে। মানুষ কি বলবে, বিরক্তি কণ্ঠে বলে, আমাকে নামান, এখানে অনেক মানুষ আর আপনি না অসুস্থ। উফ, নামান তো। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসে। ড্রাইভিং সিটে সে বসে মায়রাকে তার কোলে বসায়। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা পাশের সিটে বসতে চাইলে ইরফান বাদ সাধে। কয়েক মিনিট গাড়ি চালিয়ে ব্রেক কষে। মায়রা আশেপাশে তাকিয়ে দেখলো এটা একদম ফাঁকা একটা জায়গা। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, এটা কোথায় আসলেন? বাড়ি যাবেন না? ঔষধ তো বাড়িতে, তাই না? তাহলে মায়রা আর কথা বলার সুযোগ পায় না। ইরফান দু হাতের আঁচলায় মায়রার মুখ নিয়ে ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা বুঝতেই পারেনি ক্ষণে ক্ষণে ইরফান মায়রার সব সাজ এলোমেলো করতে উদ্যত হয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান ছাড়লে তো। দু হাতে শক্ত করে মায়রার কোমর জড়িয়ে ধরে। মায়রা ভীষণ ছটফট করে। ইরফানকে ভীষণ এলোমেলো লাগে। মায়রা বেশ কসরত করে ঠেলে ঠুলে ইরফানকে সরিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রাকে আবারও টেনে নিতে চাইলে মায়রা চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক, আপনি না অসুস্থ? নিজের ঔষধ না খেয়ে আমার সাথে কি শুরু করেছেন? আমাকে বিয়ে করতে দেবেন না? সেই সকাল থেকে না খেয়ে দিয়ে সেজেছি আর আপনি সব এলোমেলো করে দিলেন। বলতে বলতে মাথায় জড়ানো এলোমেলো হিজাব খুলে ফেলল। একদম যা ইচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ইরফান কোনো কথা ছাড়াই আবারও মায়রার ঠোঁটচোরা আঁকড়ে ধরে। মায়রা ছটফট করে, এত রাগ লাগছে তার। দু হাতে ইরফানের দাড়ি ধরে টানে। ইরফান মায়রাকে ছেড়ে মায়রার দু হাত ধরে রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি আসলেই খুব খারাপ, আমার সব নষ্ট করে দিলেন। আমি বিয়ে করব না, আপনি বাড়ি গিয়ে ওষুধ খান। ইরফান চোখ ছোট ছোট করে বলে, বিয়ে ক্যান্সেল, আর আমার মেডিসিন আমার কাছেই আছে। বাড়ি গিয়ে কি করব? মায়রা অবাক হয়ে বলে, তাহলে খাচ্ছেন না কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
খাচ্ছিলাম তো, তুমি ডিস্টার্ব করছো। মায়েরা চোখ বড় বড় করে বলে। আপনি কি পাগল? আপনি তো ওষুধটা বেরিই করেননি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। মেডিসিন তো তুমি। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনার না বুকে ব্যথা? ইরফান মায়েরার লিপস্টিক মেশানো ঠোঁট জোড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল চালিয়ে ঠান্ডা গলায় বলে। বউ এভাবে সাজলে আমার বুকে পেইন হয়, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম বাট লোয়ার মেডিসিন খেতে হয়। মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে কেমন লজ্জায় সিটিয়ে যায়। ইরফান মায়েরার নাকের নথ ঘোরাতে ঘোরাতে বলে। সুন্দর লাগছে। মায়েরা আরও লজ্জা পায়। ইরফান এভাবে কখনো তার প্রশংসা করেনি। প্রথমবারের মতো এমন প্রশংসা পেয়ে মায়েরার হাত পা দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে যায়। মাথা নিচু আরও নিচু করে নেয়। ইরফানের ফোনে কল আসে। ইরফান বিরক্ত হয়। বিরক্ত নিয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শুদ্ধর কল। কল রিসিভ করলেও পাশ থেকে শুদ্ধ বলে। শুনলাম তুই নাকি পার্লারে গিয়েছিস। তুই কি চাইছিস আমার চেয়ে তোকে যেন বেশি সুন্দর লাগে? সে তুই চাইতেই পারিস, কিন্তু পার্লারে গেলে তো তোকে হিজড়া বানিয়ে দিবে। ছে, তোর কি রুচি রে। ইরফান রেগে বলে। থাপ্পড় খেতে না চাইলে ফালতু কথা রেখে কাজের কথা বল। সত্য হেসে বলে। আমি সহ সবাই তোর জন্য বসে আছে, তাড়াতাড়ি আয়, রিসেপশনে যাব। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। বলেছি তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে। আরে ভাই, সে তো তুই মায়রাকে ডোন্ট লাইক ইউ করতে করতে ওকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারিস না। সেরকমই এখন দেখা যাবে বিয়ে ক্যান্সেল বিয়ে ক্যান্সেল বিয়ে ক্যান্সেল বলে আরো 10 বার বিয়ে করার জন্য লাফাবি। মায়েরা ইরফানের কান থেকে ফোন টেনে তার কানে নেয়। অতঃপর ইরফানের দিকে চেয়েই বলে। ভাইয়া আমি বিয়ে করব। আপনি যে আমার জন্য ছেলে দেখতে চেয়েছিলেন, দেখেননি? শুদ্ধ হেসে বলে। হ্যাঁ হ্যাঁ, মায়রাকে দেখে। আর শোনা গেল না। ইরফান রেগে মায়েরা থেকে ফোন কেড়ে নিয়ে ফোন সুইচ অফ করে দিয়ে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে মারে। মায়েরা দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চাইলে ইরফান দু হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে। কাকে বিয়ে করবে বলেছিলে? মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে। আপনাকে 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 ছাড়ুন আমায়। আমার হাড়গোড় সব ভেঙে গেল। ইরফান হাতের বাঁধন ঢিলে করার বদলে আরো শক্ত করল। মায়েরা অসহায় কণ্ঠে বলে। ছাড়ুন আমায়। আপনাকে তো বিয়ে করতে চাইছি, কিন্তু আপনি আমায় বিয়ে করতে চান না। গিরগিটি একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড বাঁদর, বিয়ে করলে টাইম ওয়েস্ট হবে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে সময় নষ্ট হয় বলে বিয়ে করবে না? এই লোকটাকে কি বলা উচিত? রেগে বলে। হায় রে আমার পাঞ্চুয়াল মানুষ রে। ওই সময় বাঁচিয়ে কোন মহাকাশে অভিযান চালাবেন আপনি? ইরফান হাতের বাঁধন সামান্য ঢিলে করে একটু হেসে বলে। তোমার মহাকাশে। মায়েরা থতমত খেয়ে তাকায়। চোখ বুজে নেয়। মাথাটা নিচু করে থুতনি একদম গলার নিচে নামিয়ে ফেলে। ইরফানের ঠোঁটের কোণে লেপে থাকা হাসি আরেকটু দীর্ঘ হয়। অতঃপর বলে। আমার কাছে মাস্ক আছে, তুমি চাইলে মাস্ক দিয়ে মুখ ঢাকতে পারো। মায়েরা রেগে মেগে দু হাতে ইরফানের গলা চেপে ধরে বলে। আপনার চেয়ে একটা অসভ্য লোকও ভালো আছে। ইরফান গাল চুলকায়, সাথে মায়রার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়রা আবারও লজ্জা পায়। দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে। এবার ইরফান কিছু বলল না। মায়রা দেখল ইরফান সেই একই ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। মায়রার কান্না পাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে। অসভ্য লোক, আপনি একটা বখাটে। আপনি আমাকে টিজ করছেন। আমি আপনাকে একদম ছাড়বো না বলে দিলাম। ইরফানের তবু কোনো পরিবর্তন নেই, বরং মায়রার অবস্থা দেখে হাসি চওড়া হয়। আর মায়রার লজ্জা বাড়ে। মায়রা সিটের উপর পা তুলে একদম উল্টো ঘুরে বসে পড়ল। এই অসভ্য লোকের দিকে সে আজ মরে গেলেও তাকাবে না। ইরফান কিছু বলল না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। একটু পরপর আর চোখে মায়রার দিকে তাকায়। মায়রা একবার ইরফানের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হওয়ায় মায়রা আবার সাথে সাথে ওদিক ফিরে। ইরফান ডান হাতে স্টিয়ারিং ঘোরায়, বা হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপদাড়িতে স্লাইড করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে। স্পেশাল মোমেন্টে লজ্জা পাওয়া উচিত, বাট তুমি অপোজিট কেন? মায়রা এবার এগিয়ে এসে দু হাতে ইরফানকে মুখ চেপে ধরে কান্নামাখা গলায় বলে। আল্লাহর দোহাই লাগে, এবার আপনি চুপ করুন। ইরফান বা হাতে মায়রাকে তার কোলে ভালোভাবে বসিয়ে মায়রার মাথা তার বুকে রেখে স্বাভাবিকভাবে হয়ে বলে। ওকে, আপাতত রেস্ট করো। মায়রার কিছু বলল না, ওভাবেই থাকলো।
ইরফান সত্যকে কল করে জানিয়ে দিয়েছে সে আর মায়রা এখান থেকে রিসেপশনে যাবে। সত্যদের চলে যেতে বলেছে। মায়রাকে একটি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাইয়েছে। এরপর ওষুধের দোকানে গিয়ে মায়রার দুপুরের আর রাতের ওষুধ কিনেছে, সাথে একটা পানির বোতল। এগুলো কিনে গাড়িতে এসে বসে ইরফান মায়রার দিকে ওষুধ আর পানি বাড়িয়ে দিলে মায়রা বিনা বাক্যে ওষুধ খেয়ে নেয়। তার তো মনেই ছিল না সে বাড়িতে ওষুধ রেখে এসেছে। ইরফান মায়রার কাছে থাকা একটি ছোট্ট ব্যাগে রাতের ওষুধ রেখে বলে, এটা রাতে মনে করে খাবে, আমি বিজি থাকতে পারি। মায়রা ভীষণ আপ্লুত হইল ইরফানের সব মনে আছে দেখে। এরপর ইরফান বেশ কিছুক্ষণ ড্রাইভ করে একটি শপিং মলে যায়। গাড়ি থেকে নামার আগে মায়রার শাড়ি যে একটু একটু এলোমেলো হয়েছিল তা সুন্দর করে ঠিক করে দেয়। হিজাব দিয়ে মায়রার মাথা ঢেকে দিয়ে মৃদুস্বরে বলে, ট্রায়াল রুমে গিয়ে হিজাব বেঁধে নেবে, ওকে? মায়রা আবদার করে বলে। আপনি বেঁধে দিন। ইরফান মায়রার মুখের দিকে তাকায়। সে তো কখনো হিজাব বাঁধেনি। মায়রার আবদার মানলো চুপচাপ। বেশ অনেকটা সময় নিয়ে মায়রাকে হিজাব বেঁধে দেয়। এরপর তার ফোনের সেলফি ক্যামেরা অন করে মায়রার সামনে ধরে বলে। পছন্দ হয়েছে? মায়রা হেসে বলে, আসলে অনেক ভালো হয়েছে। আপনি কেমন জানেন? এই যে ক্লাস 6-7-এ একটা গাইড পড়তাম, একের ভিতর সব। আপনি সেই গাইডের মতো মানুষ, একটা ভেতরের সব গুণই আছে। ইরফান ফোন পকেটে রেখে বলে, আর তুমি মানুষের ভেতর বাঁদর, উপরে মানুষ, ভেতরে বাদরামিতে ভরা। মায়রা ভোতা মুখে তাকায়। সে কি সুন্দর প্রশংসা করলো, আর এই লোকটা কি করলো? মায়রা একটু ঝুঁকে ইরফানের পকেট থেকে ফোন বের করে। ইরফান কিছু বোঝার আগে একদম রাস্তার মাঝে ফোন ছুঁড়ে মারে। ইরফান হতভম্ব হয়ে দ্রুত মায়রার পাশের জানালায় উকি দিয়ে দেখল তার ফোন অলরেডি কয়েকটা গাড়ি পিষে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ইরফান মায়রার দিকে চেয়ে রেগে বলে, স্টুপিড, কি করলে এটা? ওখানে আমার কত ইম্পর্টেন্ট থিম ছিল, কোনো আইডিয়া আছে তোমার? মায়রা তার সিটে ভাবলেশীনভাবে বলে, আপনি জানেন না, বাদরের মাথায় বুদ্ধি থাকে না। ওরা হাতের কাছে যা পায় পছন্দ না হলে সেটাই ছুঁড়ে ফেলে দেয়। বাদর বলবেন, আবার বাদরামি সহ্য করবেন না, তা তো হবে না সোনা। ইরফান চোখ ছোট ছোট করে বলে। সোনা? মায়রা থতমত খেয়ে বলে। ওটা একটা ডায়ালগের মতো। ইরফান হতাশ হয়ে আরেকবার তার গুঁড়ো হাওয়া ফোনটার দিকে তাকালো। স্টুপিডটা তার কত কাজ বাড়িয়ে দিল। মায়রা মিটিমিটি হাসে। ভালোই হয়েছে, মূলত তার রাগ হয়েছিল। অসভ্য লোক, শুধু তার বদনাম করবে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়। অপর পাশে গিয়ে গাড়ির ডোর খুললে মায়রা বেরিয়ে আসে। ইরফান মায়রার হাত ধরে সামনে এগিয়ে যায়। মায়রা একটু পর পর ইরফানের দিকে তাকায়। সে বোধহয় ফোনটা ফেলে দিয়ে ঠিক করেনি। মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি আসলে বুঝতে পারিনি। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে আগলে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি।